ভারত ও ফ্যাসিবাদী দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রমনা থানার নতুন ভবন উদ্বোধন শেষে উপদেষ্টা বলেন, যে কোনো অপতৎপরতা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলেও জানান তিনি। দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে না হয় সে কারণেই এই অস্থিরতার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই এবং পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তা আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে। খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো টানা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। তবে আজ দুপুর 12টার পর থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধ শিথিল করায় যানবাহন চলাচল শুরু হয়। তবে অন্যান্য সড়কে অবরোধ থাকায় বহাল আছে 144 ধারা। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিলের খবরে পরিবহন খাতে স্বস্তি এসেছে। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার গাড়ি। আজকে পড়া বাকি পর্যটকরা ফিরছেন গন্তব্যে। এদিকে অবরোধের সমর্থনে আজও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে চোরাগুপ্তভাবে সড়কে ব্যারিকেডের চেষ্টা হয়েছে। তবে পিকেটারদের প্রকাশ্যে দেখা যায়নি। সেনাবাহিনীর পাশাপাশি টহল দিচ্ছে পুলিশ ও বিজিবি। তবে গতকালের সহিংসতার কারণে এখন থমথমে অবস্থা চলছে। গাড়ি এখন চলতেছে, আশা করি গাড়ি চলবে, আগামীতে আরো চলবে, ভালো চলবে। 12টা থেকে চলতেছে গাড়ি সবগুলো। চালু হওয়াতে আসলে অনেক সুবিধা হয়েছে, কারণ দীর্ঘদিন 2-1 গাড়ি বন্ধ ছিল অবরোধের কারণে অনেক পর্যটক আটকে ছিল। পর্যটকও অনেক খুশি হয়েছে। সিলেট সীমান্তে একের পর এক অবৈধ অস্ত্র ধরা পড়ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে। সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটের প্রতাপপুর সীমান্তে এবং সুনামগঞ্জের ছাতক সীমান্তে আমেরিকায় তৈরি একটি রিভলভার সহ বেশ কিছু আধুনিক এয়ারগান উদ্ধার হয়। এলাকার লোকজন বলছে, সীমান্ত পেরিয়ে এত অস্ত্র আসা খুবই অস্বাভাবিক। আর রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, দেশের পরিস্থিতি অশান্ত করতে জাতীয় নির্বাচন সামনে এই অস্ত্র ঢুকলে অবাক হওয়ার কিছু নেই। এ নিয়ে গোয়েন্দা বাহিনীকে আরও সতর্ক থাকা দরকার। তারেক আহমেদ সানির তোলা ছবিতে সিলেট থেকে হোসাইন আহমেদ সুজাতের রিপোর্ট। সিলেট 48 বিজিবির অধিনায়ক জানান, সম্প্রতি 3টি অভিযানে সিলেটের মিনাঠিলা এলাকা থেকে একটি ডিটি ডায়না মডেল 340 অ্যান্টেক প্রিমিয়াম এয়ার রাইফেল, জাফলং চাবাগানের কাঠারি এলাকা থেকে ভারতীয় প্রেসিহল স্পোর্টস অ্যানাক্স 200 অ্যাথেনা আলটিমেট এয়ার রাইফেল 4টি এবং 6 রাউন্ড গুলিসহ একটি আমেরিকায় তৈরি রিভলভার জব্দ করে বিজিবি। আমাদের মাঝে কিছু ইনফরমেশন ছিল যে চোরাচালানি বিভিন্ন পণ্যের পাশাপাশি দেশে স্থিতিশীলতার যেটা আছে আমাদের বজায় করছে, এটাকে অস্থির করার জন্য সামনের দিনগুলোতে কিছু অস্ত্রের চালান আসবে, এই ধরনের কিছু ইনফরমেশন আছে। 48 বিজিবি অধিনায়ক জানান, অস্ত্র ছাড়াও বর্তমানে সিলেট সীমান্তে নতুন করে ধরা পড়ছে বিভিন্ন ভারতীয় ওষুধ ও মোটরসাইকেলের পার্টস। 3টা চালান ধরতে পেরেছি, যদিও এর মধ্যে একটি চালানে একটা আগ্নেয়াস্ত্র ছিল, বাকি 2টা যদিও আগ্নেয়াস্ত্র নয়, এটা ছিল এয়ারগান ছিল। এদিকে সিলেট মহানগর পুলিশ বলছে, সীমান্তে অস্ত্র উদ্ধারের পর পুরো মহানগরী এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার। অবৈধ অস্ত্রের চোরাচালান, এই পুরো সিস্টেমটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। আমরা এই ক্ষেত্রে অপরাধীকে কোনো ধরনের ছাড় দেব না। আর বিশ্লেষকরা বলছেন, চোরাচালান রোধে প্রশাসন যদি আরও কঠোর না হয় তবে এসব অস্ত্র নির্বাচনের আগে রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে যারা এরকমের সাবভার্সিভ অ্যাক্টিভিটিস যারা করতে চায় অথবা নির্বাচনকে প্রশ্ন করতে চায় অথবা প্রশ্নের সম্মুখীন করতে চায় অথবা বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে চায়, এরকমের গোষ্ঠী অবশ্যই আছে এবং তারা এটাকে কাজে লাগাতে পারে। সেক্ষেত্রে এই যে চোরাচালান বা অস্ত্রের যেটা ধরা পড়েছে, এটা তো ভালো লক্ষণ নয়। অবৈধ অস্ত্রের ব্যাপারে সীমান্তে রয়েছে কড়া নিরাপত্তা। 2025 সালে সীমান্তে 13 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি 59 জন অনুপ্রবেশকারীকে আটক করে বিজিবি। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।
বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য, জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রায় সোয়া ঘণ্টা বৈঠক শেষে সারা কুক জানান, সিভিক এডুকেশনাল প্রোগ্রাম এবং পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিতে কমিশনকে সহায়তা দেওয়া হবে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য কিভাবে পাশে থাকতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা, নিরাপত্তা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং পর্যবেক্ষণের সুযোগ নিয়ে নিজ দেশের অবস্থান তুলে ধরেন সারা কুক। এরপর ইসিতে যান ইউরোপীয় ইউনিয়নের অ্যাসেসমেন্টের সদস্যরা। তাদের সাথে বৈঠকের পর সিনিয়র সচিব আক্তার হোসেন জানান, তফসিল ঘোষণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত ধাপে ধাপে 150 জনের পর্যবেক্ষক দল পাঠাবে EU। I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission, particularly through national civic education programmes, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. দেড়শো মতন আসবেন এবং ওনারা বিভিন্ন প্রশ্ন যা করেছেন, যেমন ওনারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কিনা, এই সমস্ত জিনিসগুলো করেছেন। এবং ওনারা মোটামুটিভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে। ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত যেটা জানতে চেয়েছিলেন সেই ক্ষেত্রে আমরা বলেছি যে নির্বাচন শেষ হওয়া বলতে বোঝায় আমরা গেজেট নোটিফিকেশন পাবলিকেশন পর্যন্ত আর তারপরে আমরা কিভাবে রেজাল্ট পাবলিশ করি আমরা, এবং এই রেজাল্টের তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে থাকে কিনা। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার, যুক্ত হচ্ছে আমাদের সাথে। ফারজানা, সকালে যুক্তরাজ্যের হাই কমিশনারের ইসিতে এসে তাদের প্রতিক্রিয়া জানানো এবং একই সাথে আমরা যতটুকু বলছিলাম যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাও সেখানে অবস্থান করেছেন। সবকিছু মিলিয়ে সর্বশেষ তারা আসলে বাংলাদেশের আগামী নির্বাচনে কিভাবে সহায়তা করবে বলে জানিয়ে গেছে। এবং যেহেতু সংলাপও আমরা জানি যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, আগামীতে কাদের সাথে সংলাপ হবার কথা রয়েছে নির্বাচন কমিশনের? তানিয়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখছি বিদেশি দেশ এবং যে পর্যবেক্ষক সংস্থাগুলো রয়েছে তাদের আনাগোনা বেড়েছে ইসিতে। এবং আজ সকালে 10টার দিকে মার্কিন যে হাই কমিশনার তিনি কিন্তু দুঃখিত, যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রস্তুতি সার্বিক বিষয়ে তারা আলোচনা করেছেন। এবং সারা কুক যেমনটি বলেছেন গণমাধ্যমে যে তার দেশ বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায় এবং এই নির্বাচনে তারা সহায়তা করতে প্রস্তুত। এটি কিন্তু আমরা এর আগেও যখন সারা কুক প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছিলেন তখনও একই কথা বলেছেন। তো এবার আসলে তিনি আলাদা করেই বললেন যে কিভাবে তারা হেল্প করতে চান। তিনি যেমনটি বলেছেন যে বাংলাদেশে যে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, সিভিক এডুকেশন এবং যে ভোটের সাথে সংশ্লিষ্ট যারা থাকে তাদের সচেতনতা বৃদ্ধিতে যেসব প্রোগ্রাম করা দরকার সেসব প্রোগ্রামে সারা কুকের যে দেশ রয়েছে যুক্তরাজ্য তাই সেটি সাহায্য করবে। এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এই বিষয়ে আমরা দেখেছি এর আগে যুক্তরাজ্যের কাছ থেকে সহায়তা চেয়েছিলেন। তো এই বিষয়টি নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং এরপর আমরা দেখলাম ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে এবং সচিবের সাথে বৈঠক করেছে। সেখানে যেমনটি আমরা শুনলাম, এরপর যখন সচিব গণমাধ্যমে ব্রিফ করলেন, সচিব বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন একটি ত্রিমুখী যে এমইও স্বাক্ষর করা হবে এবং এটি আসলে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের শেষ পর্যন্ত অর্থাৎ গেজেট ঘোষণা পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের 150 সদস্যের একটি প্রতিনিধি দল তারা নির্বাচন পর্যবেক্ষণ করবে এবং 150 জন আসলে একেবারেই আসবে না, তারা ধাপে ধাপে আসবেন এবং তারা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে তারা আগ্রহ প্রকাশ করেছেন। তো আসলে তারা কিভাবে আসবেন এবং আসার যে বিষয়গুলো থাকে সেগুলো কিভাবে তারা সম্পন্ন করবেন সেই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের সাথে আজ বৈঠক হয়েছে। এবং সংলাপের বিষয়টি যদি বলি, আমরা গতকাল সংলাপ শুরু হয়েছিল, গতকাল আমরা দেখেছি শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীদের সাথে সংলাপ হয়েছে এবং পরবর্তী সংলাপের যে তারিখ সেটি হচ্ছে 6 অক্টোবর গণমাধ্যমের যারা সম্পাদক রয়েছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, তাদের সাথে সংলাপ হবে এবং
তারপর দিন অর্থাৎ 7 অক্টোবর নারী নেতৃত্ব যারা আছেন তাদের সাথে এবং যারা নির্বাচন বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে সংলাপ হবে। তানিয়া, ফারজানা, আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের নানা খবরাখবর আমরা জানছিলাম। সামনে নির্বাচনকে ঘিরে যে ধরনের বৈঠক চলছে এর মধ্যে নির্বাচন কমিশনে দর্শক সহকর্মী ফারজানা আক্তার ছিলেন নির্বাচন কমিশনের নানা খবরাখবর নিয়ে। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজও ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তার জবানবন্দি শেষ হলে শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলায় সাক্ষ্য গ্রহণ রবিবার থেকে চলছে। এদিকে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের 8 অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন 14 অক্টোবর দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ আছে। এই নিয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, সাক্ষ্য গ্রহণ চলছে কিনা এখনো, এবং শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে কোন কোন বিষয়গুলো আসলে তুলে ধরা হয়েছে আজকে? সাক্ষ্য গ্রহণ এখন বিরতি চলছে। শেখ হাসিনা সহ 3 আসামির যে মানবতা বিরোধী অপরাধ মামলা আছে সেই মামলাটিতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, পুলিশ কর্মকর্তা, তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করছেন। তিনি তার জবানবন্দিতে বলেছেন যে কিভাবে পুলিশ গুলি করেছে এবং কোন কোন পর্যায়ে সেই বিষয়গুলো ভিডিও থেকে তিনি বিস্তারিত বর্ণনা করেছেন এবং জব্দ তালিকা থেকেও তিনি তার বক্তব্য দিয়েছেন। এই কর্মকর্তা আরও জানাচ্ছেন যে যেভাবে হত্যাকাণ্ডগুলো ঘটনা হয়েছিল সেখানে নতুন একটি তথ্য তিনি আজকে আদালতে উপস্থাপন করেছেন। যাত্রাবাড়ি এলাকায় হেলিকপ্টার থেকে আসলে বলা হয়েছিল আগে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, কিন্তু এবার তারা বললেন যে যাত্রাবাড়ি এলাকাতে গ্রেনেড মারা হয়েছিল এবং সেখানে অনেক মানুষই হতাহত হয়েছিল এবং হেলিকপ্টার থেকে গ্রেনেড ছড়া হয়েছিল বলে তারা বলছে এবং নিচে থেকে গ্রেনেড ছড়া হয়েছিল এরকম কথাও কিন্তু বলেছে। তো এরকম নানা ধরনের তথ্য প্রমাণ হাজির করে বক্তব্য উপস্থাপন করছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীকালের মধ্যে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ এবং জবানবন্দি শেষ হতে পারে। এরপরে জেরা রয়েছে, তারপরে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য হয়তোবা দিন ধার্য হতে পারে। অন্যদিকে রংপুরে আবু সাইদ হত্যা মামলার যে মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি সেখানে সাক্ষ্য গ্রহণ চলছে। সেখানে তার একজন সহপাঠী আরমান আজকে সাক্ষ্য দিয়েছেন এবং অপর একটি মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়ে আগামী 14 অক্টোবর অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি মামলা ট্রাইব্যুনাল 1-এ বিচার হয়েছে, সেখানে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। তানিয়া, রবি সরকার, নিশ্চয়ই ট্রাইব্যুনালের খবর আমরা আবারও জানবো পরবর্তীতে আপনার কাছে। দর্শক সহকর্মী রবি সরকার ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। দুর্গা দেবীর আরাধনা আর রঙিন উৎসবে মেতে উঠেছেন বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা। মহাসপ্তমীর সকালে কলাবৌ স্নান এবং পরে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। এরপর দেবীর আরাধনা ও প্রাণ প্রতিষ্ঠা, পূজা শেষে অঞ্জলি। আরও জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। শঙ্খের ধ্বনির সাথে ঢাকের তাল, প্রদীপের আভায় মূর্ছনা আর উলুধ্বনিতে ভক্তের প্রার্থনার আবহে দেবী দুর্গার আরাধনা। মহাসপ্তমীর সকালে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন এবং কল্পারম্ভ এবং বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহামায়ার আরাধনা। মন্ত্রপাঠ আর আরতির মাধ্যমে চলে দেবীর বন্দনা। প্রার্থনা করবো যেন দেশের মানুষগুলো শান্তিতে থাকে। এখন যে পরিস্থিতি, এতে একটু শান্তিটা খুবই প্রয়োজন। আমাদের বিবেক তো আমাদের দেশে আজকাল খুব কমই দেখা যায়, আমাদের মধ্যে মনুষ্যত্ব কমে গেছে। তো সবকিছু শিক্ষা হচ্ছে মা সরস্বতীই দেন, তাই মা দুর্গা থেকে আজকে এই প্রার্থনাই থাকবে। কলাগাছ সহ 9টি উদ্ভিদের পাতা একসাথে বেঁধে এবং আসন, বস্ত্র, চন্দন ও ধূপ দিয়ে পূজা করেন ভক্তরা। পূজা শেষে দেবীর পায়ে দেয়া হয় পুষ্পাঞ্জলি। আজকে নবপত্রিকা প্রবেশ ছিল। নবপত্রিকা হচ্ছে 9 ধরনের ঔষধি উদ্ভিদের সমাহার, যেটি মানুষের কল্যাণে, অসুবিধায় এবং
মানুষের উন্নয়নে আমরা সবসময় ব্যবহার করে থাকি। সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উদযাপিত হবে পূজার প্রতিটি দিন। আর নানান আনন্দ পরিকল্পনায় সাজানো হয়েছে দর্শনার্থীদের উদযাপনের চিত্রকাহন। ফ্রেন্ডদের সাথে, মা বাবা, তারপর হচ্ছে পরিবার সবার সাথে হচ্ছে যতগুলো পূজা মণ্ডপ দেখা সম্ভব হবে সবগুলো দেখব। অষ্টমী তিথিও আমরা এখানে উদযাপন করব। আর নবমী দশমী হচ্ছে আপনার হচ্ছে পারিবারিকভাবে অন্য জায়গায় করা হবে। আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো, আইসক্রিম খাবো, আরো অনেক মজা করব। মহাসপ্তমীর ধর্মীয় সব আনুষ্ঠানিকতা শেষে মহামায়ার কাছে বিশ্বের সকল মানুষের জন্য মঙ্গল কামনা করে ভক্তদের প্রার্থনায় ছিল সর্বদা শান্তির বার্তা। এক অসাম্প্রদায়িক আবহে পূজার বাকি কদিন উদযাপিত হবে বলে সেই প্রত্যয় ছিল ভক্তদের কণ্ঠে। ফারহানা ন্যান্সি, ৭১, ঢাকা। সারা দেশেও মণ্ডপে চলছে আনুষ্ঠানিকতা। দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি দেয়া সহ দিনভর চলবে নানা আনুষ্ঠানিকতা। এদিকে উৎসব উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের দেয়া তথ্যছবিতে বিস্তারিত। উৎসবের আনন্দ আর ধর্মীয় আচারে চট্টগ্রামে পালিত হচ্ছে মহাসপ্তমী। সকালে চণ্ডীপাঠ ও দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সপ্তমীর শুরু। দুপুর ১২টার পর শুরু হয় অঞ্জলি দান। চট্টগ্রাম নগরীর প্রায় ২৯২টি পূজা মণ্ডপে পূজার্থীরা অঞ্জলি দিয়ে ব্যক্তি, পরিবার ও দেশের মঙ্গল কামনা করেন। রাজশাহী মহানগরীর সব মন্দিরেই সোমবার সকাল থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দেবী দুর্গার চক্ষুদান, চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে সপ্তমীতে অঞ্জলি দেন ভক্তরা। দুপুরে হচ্ছে মায়ের অন্নভোগের ব্যবস্থা আছে, ব্যঞ্জন, অন্ন, পায়েস, লুচি টুচি এসব দিয়ে হবে, তবে লোকজনের মধ্যে সব বিতরণ হবে এগুলো থেকে। সারা দেশের মতো উৎসবের রং ছড়িয়ে রংপুরের মণ্ডপে মণ্ডপে শুরু হয় দেবী বন্দনা। এবার জেলায় ৯১২টি মণ্ডপে নৈবেদ্য পাচ্ছেন দেবী। একটাই প্রার্থনা, আমাদের সমস্ত দেশবাসী সহ বিশ্ববাসী যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, অনেক মজা হবে, অনেক অনেক। এখন কিন্তু আইন শৃঙ্খলা অনেক ভালো। বরিশালে ধর্মীয় উপাচারের মধ্য দিয়ে সকালে মন্দিরগুলোয় মহাসপ্তমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এ পূজার মধ্য দিয়ে মা দুর্গা অসুর শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় নিশ্চিত করেন। এই শারদীয় দুর্গোৎসবের মাধ্যমে আমরা প্রার্থনা করব প্রতিটি ব্যক্তি, পরিবার, রাষ্ট্র তথা বিশ্ব, প্রতিটি মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে। সবাই যেন আমরা সম্প্রীতির বন্ধনে রেখে যেন আমরা বসবাস করতে পারি। যশোরে ৭০৬টি পূজা মণ্ডপে মহাসপ্তমীতে সকালে আরাধনা করেন ভক্তরা। মণ্ডপগুলোতে সকাল ৬টার পরপরই শুরু হয় সপ্তমী পূজা। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম সমগ্র মানব জাতির যাতে মঙ্গল হয়। এবারকের পূজা আমরা অত্যন্ত আনন্দঘন মুহূর্তে আমরা উদযাপন করছি। খুলনায় সকাল ৮টায় সব মন্দিরে নবপত্রিকা স্থাপন ও সপ্তমী বিহিত পূজা সম্পন্ন হয়। এ সময় ভক্তরা দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেন। আমি যে পরীক্ষাটা দিচ্ছি, এই পরীক্ষায় যেন আমি পুরো ফুল মার্ক পাই। বাইরে যাব, আশেপাশে ঘুরে ঘুরে আর কি দেখবো। আর সন্ধ্যায় তো লাইটিং দেখার জন্য সবাই বের হয়। গাজীপুরে ভক্তরা সকালে পূজা অর্চনায় অংশ নেন। এবছর গাজীপুর মহানগরে ১২১টি ও জেলার ৫টি উপজেলায় ৩৩৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দেশের জন্য প্রার্থনা করেছি, আর দশমীর মাধ্যমে মাকে বিদায় দিব। আজ সকালে নারায়ণ চণ্ডীর পূজা হলো এবং মায়ের চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠান হয়ে এবং মায়ের ফলের পূজা শুরু হয়েছে। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের মণ্ডপগুলোয় নিরাপত্তা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হাসিবা আলী বর্ণা, ৭১। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই আঙ্গিনায় সীমানা ঘেঁষে রয়েছে মসজিদ ও মন্দির। সম্প্রীতির বন্ধনে এভাবেই দীর্ঘ প্রায় ১৫০ বছর ধরে পাশাপাশি চলছে মুসলমানদের ইবাদত ও হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনা। পাশাপাশি থাকলেও কখনো কোনো দ্বন্দ্ব বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে জানান এলাকার লোকজন। শেখ ফরিদের তথ্যছবিতে বিস্তারিত। একদিকে আজানের ধ্বনি, অন্যদিকে কাঁসর ঘণ্টা, এভাবেই পাশাপাশি চলছে মসজিদ মন্দিরে ইবাদত ও পূজা অর্চনা। সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ায় একই সীমানায় দীর্ঘ প্রায় ১৫০ বছর ধরে ইউসুফগঞ্জ জামে মসজিদ ও শ্রী শ্রী সাধু বাবা ব্রহ্মচারী মন্দির চলছে সম্প্রীতির বন্ধনে। তো যখন তাদের পূজার অনুষ্ঠান আসে তখন তাদের স্বধর্ম তারা সুন্দরভাবে
নির্বিঘ্নে এখানে পালন করতে পারে। আজান হয় তখন আমাদের বাদ্যযন্ত্র টোটালি বন্ধ থাকে, 10 মিনিট আগ থেকে আমরা বন্ধ করি এবং আজানের 10 মিনিট নামাজ শেষ হওয়ার 10 মিনিট পর থেকে আমরা আবার চালু করি। এলাকার লোকজন বলছেন মসজিদ মন্দির পাশাপাশি থাকায় তাদের ধর্মীয় আচার পালনে কখনো বিরোধ হয়নি, বরং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিলেমিশে চলছেন বছরের পর বছর। এটা মসজিদের গেট, এটা মন্দিরের গেট। আমরা এলাকাবাসী সবসময় তাদের সহযোগিতা করি, তারাও আমাদের সহযোগিতা করে। একটা মন্দির এবং মসজিদ দীর্ঘদিন যাবৎ একসাথে বসবাস করে আমরা আসছি এবং একই সাথে আমরা আমাদের মুসলমানরা নামাজ পড়ি, হিন্দুরা তাদের ধর্মীয় কাজ তাদের মন্দিরে সম্পন্ন করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে এই মসজিদ ও মন্দিরটি, বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মসজিদ এবং মন্দিরের কার্যক্রম সমানভাবেই চলমান রয়েছে এবং আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে যে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেও তারা তাদের সম্প্রীতির বন্ধন বজায় রেখে দুটো প্রতিষ্ঠানেরই কার্যক্রম সমানভাবে এগিয়ে চলবে। 1883 সালে নির্মিত হয় এই মসজিদ ও মন্দির। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে চলার প্রত্যাশা এলাকাবাসীর। নূর তাজমিন নীর, 71। প্রযোজন বাড়াতে 4 অক্টোবর থেকে 21 দিন বন্ধ থাকছে মা ইলিশ ধরা, বিপণন, বিক্রি ও মজুত। 25 অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, এর জন্য 37 জেলায় 165 উপজেলার 6,20,140 জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। পরিবার প্রতি 25 কেজি চাল, মোট 15,503.5 মেট্রিক টন চাল প্রয়োজন। প্রাপ্যতা কম থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে এবছর ইলিশ কম রপ্তানি হয়েছে বলে জানান তিনি। উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, অবৈধ জাল ব্যবহার করায় মাছের বড় একটি অংশ নষ্ট হচ্ছে। কখনো কখনো আরোহণের পর এই ক্ষতির পরিমাণ 30% ছাড়িয়ে যায়। দেশে সুশাসনের জন্য সব ধর্মের সামাজিক যোগাযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান দুলু। নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে টঙ্গীর পাড় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 2021 সালে কুমিল্লাতে মন্দিরে কোরআন শরীফ রাখা ও নোয়াখালীর চৌমুনিতে 2 হিন্দু ব্যক্তিকে হত্যা করে দেশে দাঙ্গা সৃষ্টি করেছিল শেখ হাসিনা। সেই ঘটনায় মামলা দিয়ে বিএনপি শত শত নেতাকর্মীকে হয়রানি করা হয়। একটি সৎ শাসক চাই, বাংলাদেশে সুশাসন চাই, সমস্ত ধর্মের মানুষের স্বাভাবিক চলাচল, নিরাপত্তা, তার উপাসনালয় যাওয়ার এই গ্যারান্টিটুকু আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, আমাকে যদি আমাদের সৃষ্টিকর্তা দেন, আমাদের তারেক রহমান যদি আসে, ইনশাল্লাহ আমরা শতভাগ গ্যারান্টি দিতে পারবো। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে ইয়ুথ ক্লাব আয়োজিত মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার চলছে। এ বিষয়ে আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু যুক্ত হয়েছেন আমাদের সাথে। অপু, সেমিনারে আমরা দেখছি আপনার পেছনে শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন। জানাবেন যে কতগুলো শিক্ষার্থী আসলে ইয়ুথ ক্লাবে নিয়ে অংশগ্রহণ করছেন এই স্বাস্থ্য বিষয়ক সেমিনারে, আর কোন বিষয়টি আসলে স্বাস্থ্যের ক্ষেত্রে এখানে যারা আয়োজন করেছেন তারা আসলে জানাচ্ছেন শিক্ষার্থীদের যে এই সময় শিক্ষার্থীদের কোন স্বাস্থ্য বিষয়ক পরামর্শটি আসলে খুব দরকার? জানেন যে জুলাই আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছিলেন তাদের একটি বড় অংশই কিন্তু মানসিক সমস্যায় ভুগছেন এবং একে কেন্দ্র করেই কিন্তু এই সেমিনারটির যে সকল বক্তারা কথা বলেছেন এই সমস্যাটাকে কিন্তু তারা সামনে রেখে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে জুলাই আন্দোলনে যে সকল শিক্ষার্থী ট্রমাটাইজ হয়েছেন তাদের প্রায় 80% কিন্তু এই মানসিক সমস্যায় ভুগছেন এবং 20% যারা রয়েছেন তারা কিন্তু অতিমাত্রায় মানসিক রোগে ভুগছেন। এখানে তো এই সেমিনারকে কেন্দ্র করে এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বিভিন্ন তাদের যে মানসিক সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরেছেন এবং পাশাপাশি এইসব সমস্যার সমাধানে বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন। এই মুহূর্তে কিন্তু প্রশ্ন উত্তর পর্ব চলছে। এখানে শিক্ষার্থীদের তারা কথা শুনছেন এবং সেসব বিষয়গুলো নিয়ে তারা সমাধানের চেষ্টা করছেন। আমরা এখানে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আমরা জানতে চাইব যে আপনি এখানে এসেছেন, এখন পর্যন্ত কতটুকু আপনি এখান থেকে শিখতে পেরেছেন এবং কেন কি এই সেমিনারে অংশগ্রহণ করে আপনার? অনেক কিছু শিখতে পেরেছি। মেন্টাল হেলথ নিয়ে আসলে কথাই বলা হয় না আমাদের, অ্যান্ড এই সেমিনার যখন দেখেছি পোস্ট আমি অনেক আগ্রহের সাথে রেজিস্ট্রেশন করেছি। অ্যান্ড
মেন্টাল হেলথ না অনেক কিছু শিখতে পারছি, যেটা শেখার কথা ছিল না আমার, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, জেনে নেব যে আপনার এই সেমিনারে আসলে অংশগ্রহণ করার কারণ কি রয়েছে এবং এখন পর্যন্ত কি শিখতে পেরেছেন? জি, আমি এখানে আসার আগে অনেক দুর্বলতা অনুভব করতাম। এখানে আসার পর আমার নিজেকে অনেক রিল্যাক্স এবং কনফিডেন্ট মনে হচ্ছে, এবং আমি অনেক কিছুই শিখতে পেরেছি এই অনুষ্ঠান থেকে, এবং আশা রাখছি ভবিষ্যতে এরকম অনুষ্ঠান আরও আয়োজন করা হবে। কোনো মানসিক সমস্যায় কি ভুগছেন কিনা? জি, আমি ডিপ্রেশনে ভুগছি কিছুদিন যাবৎ, এবং আমি এটা প্রকাশ করতে পারছিলাম না। এখানে আসার পর আমি প্রকাশ করতে পারছি এবং অনুভূতি জানাতে পারছি। শিক্ষার্থীরা যেমন বলছিলেন যে তারা নানা রকম মানসিক সমস্যায় ভুগছিলেন, সেসব বিষয়গুলো এখানে তাদের ডক্টর এবং বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা এই কথাগুলো শুনেছেন এবং এসব বিষয় নিয়ে তারা সমাধানের চেষ্টা দিয়েছেন। এবং এই শিক্ষার্থীরা কিন্তু আরও দাবি করছেন যে এমন সেমিনার আরও করা হোক, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। অসংখ্য ধন্যবাদ মাহবুবুল খান অপু আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়টি জানানোর জন্য। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী মাহবুবুল খান অপু যুক্ত ছিলেন আমাদের সাথে রেসিডেন্সিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে যে ইয়ুথ ক্লাবে আয়োজনে মানসিক স্বাস্থ্য বিষয়ক যে সেমিনার হচ্ছে, সেখানে শিক্ষার্থীদের নানা ধরনের মানসিক বিষয়গুলো সম্পর্কে জানানোর পাশাপাশি তাদের পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। মিরপুরের প্যারিস রোড থেকে ঝুটপট্টি পর্যন্ত প্রায় 600 মিটার পিচ ঢালাই পাকা রাস্তা কেটে ফেলে রেখেছে কারা? খোদ সিটি কর্পোরেশন বলতে পারছে না পিচ সরিয়ে কেন কাটা হয়েছে রাস্তা। এলাকাবাসীও জানে না ঠিক কী কারণে রাস্তায় এভাবে খনন করা হয়েছে। গত 1 মাস ধরে এভাবে ফেলে রাখায় সড়ক চলাচলে মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। সুমন মাহমুদের প্রতিবেদন। মিরপুর প্যারিস রোডের ঝুটপট্টি রাস্তাটি ঘনবসতিপূর্ণ ব্যস্ততম সড়ক। প্রতিদিন কয়েক লাখ মানুষের যাতায়াত এই রাস্তায়। মাঝখানেক আগে পিচ ঢালাই করা ভালো রাস্তাটি কেটে ফেলে রাখা হয়েছে। এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি এভাবে কেটে রাখায় 5 মিনিটের পথ পাড়ি দিতে হয় ঘন্টা সময় নিয়ে। এক রাস্তায় চলাচলের কারণে তৈরি হয় দীর্ঘ যানজটের। মাগরিব হলেই ওই পাশ থেকে উল্টা হয়ে আসে লোকজন, মানুষ নিচে, এই যে এখনই আপনি দেখবেন যে উল্টা হয়ে যাচ্ছে, ওইটা হয় এই পাশ থেকে মানুষ যেতে পারে না। আপনি বিশ্বাস করবেন এই বাইক নিয়ে যেতে আমাদের মিনিমাম 40 থেকে 45 মিনিট লাগে। এই রাস্তাটা কাটা, তারপরে যে 11 নম্বরে বাজারের রাস্তাটা কাটা, ওইটার জন্য টোটালি পুরো রাস্তাটা ব্লক থাকে। দিনের বেলা যাও মনে করেন যে চলাচল করলে একটু ফ্রি থাকে, বা সন্ধ্যার পর এই রাস্তা ঢুকেই যায় না। ভাঙা রাস্তায় জমা পানিতে লুকিয়ে থাকা গর্তে পড়ে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এতে আহত হচ্ছেন মানুষ। এলাকাবাসী নিজেরাও জানেন না কী কারণে সিটি কর্পোরেশন তাদের এই রাস্তা খনন করে ফেলে রেখেছে। রাস্তাটা কেন কাটছে এটা আমরা আসলে জানি না। আমরা এখন জানি না। এই রাস্তাটা টোটালি ভালো ছিল, রাস্তা ওইটা পানি উঠতো, ওইটা হয়তো ঠিক করছে, উঁচা করছে, বাট এইটা হঠাৎ করে পুরো কেটে রেখে দিচ্ছে। ভালো রাস্তাটার কাটিয়া রাস্তাটার মানুষের কত ভোগান্তি, রিস্কে উল্টে যায়, গাড়ি যাইতে পারতেছে না। দিনের ভিতরে 10 জন 12 জন মহিলা মাইজি সবাই পরে আমরা জনগণের দইরা অনেক লোক উঠেছি। কন্ট্রাক্টরের কাজ করার লোকের কাছে রাস্তাটা ঠিক করবো না, ভালো মতো এত ঠিক করে না, রিস্কে উল্টে যায়। আর আমরা মাটি ঠিক করে দিছি, আমরা নিজেরা মাটি আইনে আমরা নিজেরা দিছি। সিটি কর্পোরেশনও জানে না কী কারণে এই রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে। তবে প্রকল্প পরিচালককে সঙ্গে নিয়ে রাস্তা পরিদর্শন শেষে সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। আমাদের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে আমি ভিজিট করে তারপরে যে ধরনের সংস্কার ওখানে করা প্রয়োজন এবং ওখানকার যারা এখন জনগণ আছে বা অধিবাসী আছে তাদেরকে নিয়ে আমরা এটা আসলে জনগণের জন্যই তো করা, সেজন্য আমরা জনগণের সাথে কথা বলে ওখানকার ব্যবস্থা নেব। ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ গত 1 মাসে কাজ তদারকি করেননি। কাজ না করায় এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। সুমন মাহমুদ, 71, ঢাকা। সিংহের থেকেও শক্তিশালী কামড় দিতে পারে, মালিকের জীবন রক্ষায় প্রাণ দিতে পারে যে কোনো মানুষের। এমনই ভয়ঙ্কর কুকুরের খামার তৈরি হয়েছে খোদ ঢাকায়। বাসাবাড়ির পাশাপাশি কলকারখানা পাহারা দিতে দিন দিন জনপ্রিয় হচ্ছে এসব কুকুর। কিনতে হলে বুকিং দিতে হচ্ছে জন্মের 6 মাস আগে। ভয়ঙ্কর এই খামার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। ছবি তুলেছেন শৈশব বর্মন। হিংস্র, ক্ষিপ্র আর দুরন্তপনা গার্ড ডগ হবার পূর্ব শর্ত। সবকটি শর্তই পূরণে প্রস্তুত টম, আকিরা, লিও এবং টুইঙ্কেল। একসাথে এত জার্মান শেফার্ড খুব একটা দেখতে পাওয়া যায় না।
তবে খিলগাঁওয়ের এই খামারে এটি প্রতিদিনের চিত্র। দুপুর 12টায় হালকা নাস্তার সময়ও স্বস্তি নেই তাদের। দুরন্তপনায় সবাইকে ছাড়িয়ে এই শেফার্ডগুলো এক লাফে উঠতে পারে অন্তত 5 ফুট উঁচুতে। এবার দেখব বুল ম্যাস্টিফ জাতের কুকুর। ছোট ঘন লোমের এসব কুকুরের ওজন হতে পারে 70 কেজি পর্যন্ত। এক লাফে পাড়ি দিতে পারে 12 ফুট। মালিকের জীবন রক্ষায় যে কারো জীবন নিতে সদা প্রস্তুত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে কলকারখানা পাহারা দেবার ক্ষেত্রে। এবার শুনবো কিন কর্সো জাতের বেহুলা, রেমিকো এবং ব্র্যান্ডির খবর। হিংস্রতার দিক থেকে এরা সকলকে ছাড়িয়ে, একজন বাদে পোষ মানে না অন্য কারো। যেখানে সিংহের একটি কামড়ের শক্তি প্রতি ইঞ্চিতে 650 পাউন্ড, সেখানে কিন কর্সো জাতের কুকুরগুলোর কামড়ের শক্তি প্রতি ইঞ্চিতে 700 PSI। ঢাকার মধ্যে গড়ে ওঠা একমাত্র এই কুকুরের খামার গত 3 বছর ধরে দেখভাল করছেন বাবা ও ছেলে। এই 3 জাতের কুকুর কিনতে হলে গুনতে হবে 30,000 থেকে 90,000 টাকা পর্যন্ত। হিংস্রতার দিক থেকে জার্মান শেফার্ডের চেয়ে অনেক বেশি কেন কর্সো, বুল ম্যাস্টিফ। দুটো কেন কর্সো রাখার পরে আমার মনে হয় না আপনাদের দরজা খোলা রেখে আপনি ঘুমান, এইখানে আপনার কেউ আসে আপনার ক্ষতি করতে পারবে না, ওকে মেরে ফেলা ছাড়া। মানুষ মেরে ফেলার পসিবিলিটি আছে যদি মানুষটা ভিতরে ঢুকা নিয়ে অথবা আপনাকে আক্রমণ করা নিয়ে বেশি অ্যাগ্রেসিভ হয়ে যান। তিনি যদি অ্যাগ্রেসিভনেস দেখান তাহলে এরা তাদের অ্যাগ্রেসিভনেস দেখা দিবে। শুধু কিনলেই হবে না, এসব কুকুরের সেবায় সব সময় সতর্ক থাকতে হয়। কাঁচা অথবা সিদ্ধ মাংসের পাশাপাশি সপ্তাহে 2 দিন গোসল বাধ্যতামূলক। খামারের এক কোণেই গড়ে তোলা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্রিডিং সেন্টার, যেখানে জন্মের পর কুকুরকে মায়ের সাথে 1 মাস পর্যন্ত রাখা হচ্ছে। তারা কাঁচা মাংস পছন্দ করে, কিন্তু কাঁচা মাংস সবসময় দেওয়া যায় না, যেহেতু কাঁচা মাংস ডাইরেক্ট পেটে এফেক্ট করে, কৃমি এগুলো হয়। আর মোস্টলি হচ্ছে গিয়ে তারা সিদ্ধ মাংস, সিদ্ধ মাছ, অনেক সময় আমরা আছে মাছের তেল, যেটা মাছের যে কড লিভার যে তেল, যেটা ওই তেলটা আমরা দিই। আর সামটাইমস আমরা ভেজিটেবলস আরও বেশি অ্যাড করি, ফ্রুটস দিই সকালবেলা। আর রাইসের পরিমাণটা কম থাকে। পাহারাদার হিসেবে বাংলাদেশে এসব বিদেশি জাতের কুকুর খুবই জনপ্রিয় হচ্ছে। তবে এসব কুকুর কিনতে জন্মের অন্তত 6 মাস আগেই বুকিং দিতে হয়। কুকুরের বাবা, মা, দাদা, দাদির বংশ নির্ণয় শেষে খামারের কাছ থেকে গ্রাহক সংগ্রহ করে প্রিয় প্রাণীটিকে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।